সমস্ত শুভকামনা ও ভালোবাসার সাথে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্পের শিরোনাম হল মন্ত্রীর কন্যা এবং গরিব কুলি মজুর। এটি একটি খুবই রোমাঞ্চকর এবং কৌতূহলোদ্দীপক গল্প। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। কথিত আছে, বহু পুরনো দিনে এক গরিব মহিলা ছিলেন, যিনি অল্প বয়সে তার স্বামীকে হারান। স্বামী তার পেছনে শাহিন নামের একটি ছোট ছেলেকে রেখে যান। জীবন তার জন্য খুব কঠিন ছিল। স্বামী হঠাৎ চলে যান এবং তাকে একাকী সময়ের ঝড় ও দুশ্চিন্তার মোকাবিলা করতে হয়। তার একমাত্র চিন্তা ছিল শাহিনের লালন পালন, সেই ছোট শিশুটি যে তার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। শোকের দিনগুলি কেটে গেল, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। শীঘ্রই তাকে আবার জীবনের সংগ্রামে ফিরতে হয়, কাপড় সেলাই করে এবং মানুষের বাড়িতে কাজ করা। তার দিনগুলি ছিল কঠোর, পরিশ্রমে পূর্ণ, কিন্তু তিনি একটি মায়ের ধৈর্য ও মমতা নিয়ে সব সহ্য করেছিলেন, যাতে শাহিন কোনো অভাব বা প্রয়োজন অনুভব না করে। বছর কেটে গেল এবং শাহিন বড় হয়ে এক তরুণ যুবক হল, যার হৃদয়ে ছিল তার বাস্তবতার চেয়েও বড় স্বপ্ন। একদিন সে বাজারে কুলিমজুর হিসেবে কাজ করার সময় একটি বিলাসবহুল গাড়ি ভিড়ের মধ্যে থামতে দেখে, তার দৃষ্টি আকর্ষণ করে। গাড়িটির ঘোড়াগুলি সোনার ফিতা দিয়ে সজ্জিত ছিল, যা ঐশ্বর্য ও প্রতিপত্তি বিকিরণ করছিল। গাড়ি থেকে একটি মেয়ে নামল, যে তার সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। তার চোখ ছিল মুক্তোর মতো, আর তার দৃষ্টিতে যেন এক রহস্যময় গোপন কথা লুকিয়েছিল। শাহিন তার চোখ ফেরাতে পারেনি। তার সৌন্দর্য ছিল জাদুকরী, যা হৃদয়কে আকর্ষণ করত এবং শ্বাস আটকে দিত। কৌতূহলবশত সে পথচারীদের একজনকে তার পরিচয় জিজ্ঞাসা করল। যে উত্তরটি এলো তা তার হৃদয়কে আলোড়িত করল। সে হল হাসনা, দেশের মন্ত্রীর কন্যা। সেই মুহূর্তে শাহিন এমন কিছু অনুভব করল যা সে আগে কখনো করেনি, এক তীব্র ভালোবাসা, ঝড়ের মতো। তাদের মধ্যেকার বিশাল পার্থক্য জানা সত্ত্বেও তার হৃদয় পিছু হটেনি। এক রাতে যখন সে গভীর ঘুমে মগ্ন, সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে একটি বিশাল বিবাহ অনুষ্ঠানে উপস্থিত। লোকেরা তাকে অভিনন্দন জানাচ্ছে এবং তার পাশে হাসনা বিয়ের পোশাক পরে মুচকি হাসছে, আর দূর থেকে তার প্রয়াত বাবা স্নেহ ও সন্তুষ্টি নিয়ে তাদের দেখছেন। শাহিন ঘুম থেকে জেগে উঠল, তার হৃদয় আনন্দ আর অস্থিরতায় পূর্ণ। সে দেখতে পেল তার মা পাশে বসে প্রদীপের আলোয় পিঠে তৈরি করছেন। সে হাত বাড়িয়ে একটি পিঠে নিল এবং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, মা, আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি? মা এক চাপা উদ্বেগ লুকিয়ে হেসে তার দিকে তাকালেন এবং বললেন, অবশ্যই বাবা, তুমি কি চাইতে চাও? শাহিন এক মুহূর্তের জন্য নীরব রইল, যেন কথাগুলো তার ঠোঁটকে ভারী করে তুলছে। তারপর দৃঢ়তার সাথে বলল, আমি চাই তুমি মন্ত্রীর মেয়ে হাসনার জন্য আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। মা যেখানে ছিলেন সেখানেই জমে গেলেন, তার হাত থেকে পিঠে পড়ে যাওয়ার উপক্রম হল। তিনি বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো শাহিন? তুমি জানো তুমি কি বলছো? কিন্তু সে আত্মবিশ্বাসী দৃষ্টিতে উত্তর দিল, হ্যাঁ, আমি জানি আমি কি বলছি। আমি তাকে আমার স্ত্রী হিসেবে চাই। মা তাকে এই ধারণা থেকে বিরত করার চেষ্টা করলেন এবং হতাশ কণ্ঠে বললেন, বাবা, আমরা গরিব, আমাদের কিছুই নেই। তুমি মন্ত্রীর মেয়ের হাত কিভাবে চাইবে? এটা অসম্ভব। কিন্তু সে একগুঁয়েভাবে জোর দিল, আমি তোমার কোনো আপত্তি শুনতে চাই না। তোমাকে যেতে হবে এবং তার বাবার কাছে তার হাত চাইতে হবে। মা দ্বিধায় পড়ে গেলেন। তার হৃদয় তার ছেলের প্রতি ভালোবাসা এবং অপমানের ভয় নিয়ে লড়াই করছিল। কিন্তু সময়ের সাথে সাথে শাহিনের জোরের কারণে তিনি তার সমস্ত ভয় সত্ত্বেও এই অসম্ভব পথে যেতে রাজি হলেন। ভারাক্রান্ত পদক্ষেপে মা দুশ্চিন্তা নিয়ে মন্ত্রীর বাড়ির দিকে রওনা হলেন। পথটি ছিল দীর্ঘ, যেন প্রতিটি পদক্ষেপের সাথে তা আরও কঠিন হচ্ছিল। তিনি বিলাসবহুল, খোদাই করা দরজার সামনে পৌঁছালেন, যেখানে একজন চাকর তাকে খুঁটিয়ে দেখে আনুষ্ঠানিক ভঙ্গিতে জিজ্ঞাসা করল, এখানে আপনার কি দরকার? মা দ্বিধা নিয়ে গলাধকর করলেন এবং নিচু স্বরে বললেন, আমি মন্ত্রীর স্ত্রী, আমাদের বেগমকে দেখতে চাই। তাকে বিশাল অতিথিকক্ষে প্রবেশ করার অনুমতি দেওয়া হল, যেখানে দেয়ালগুলো বিলাসবহুল কাপড়ে ঢাকা এবং আসবাবপত্র বাতির আলোয় ঝলমল করছিল। মন্ত্রীর স্ত্রী আনুষ্ঠানিক হাসি নিয়ে প্রবেশ করলেন এবং তাকে বসতে ইশারা করে বললেন, স্বাগতম, বসুন। মা দুশ্চিন্তা নিয়ে বসলেন, তার হাত তার পোশাকের কিনারা শক্ত করে ধরেছিল। তারপর কিছুক্ষণ দ্বিধার পর বললেন, আমি আপনাকে বেশি সময় নেব না।
আমি আপনার মেয়ে হাসনার হাত আমার ছেলে শাহিনের জন্য চাইতে এসেছি। মন্ত্রীর স্ত্রী নীরব রইলেন এবং এমন দৃষ্টিতে মায়ের দিকে তাকালেন যেখানে বিস্ময় আর করুণার মিশ্রণ ছিল। দীর্ঘ নীরবতার পর তিনি এক ফ্যাকাশে হাসি নিয়ে বললেন, কেন নয়? তারপর হঠাৎ কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা দীর্ঘ সময় অপেক্ষা করলেন, কিন্তু মন্ত্রীর স্ত্রী আর ফিরলেন না। পরিবর্তে চাকর এসে ছোট একটি টাকার থলে নিয়ে এলো এবং শীতলভাবে বলল, এটি আমাদের বেগমের পক্ষ থেকে, আমি আপনাকে দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। মা হৃদয়ে এক অপমান অনুভব করলেন, যেন তাকে ভিক্ষা দেওয়া হয়েছে, বিয়ের প্রস্তাব নয়। তিনি অশ্রু লুকিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন এবং ভারাক্রান্ত পদক্ষেপে তার বাড়িতে ফিরে গেলেন। সেখানে তিনি শাহিনকে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখলেন। তিনি তার সামনে বসলেন এবং ভাঙা স্বরে তাকে জানালেন, দেখেছ বাবা, তারা আমার সাথে একজন ভিক্ষুকের মতো ব্যবহার করেছে। মনে হচ্ছিল যেন আমি এমন কিছু চেয়েছি যা আমার প্রাপ্য নয়। কিন্তু তার কথা শাহিনকে নিবৃত করতে পারেনি, বরং তার হৃদয়ের সংকল্পের আগুন জ্বালিয়ে দিল। দুঃখ তাকে আচ্ছন্ন করল, তাই সে সবার কাছ থেকে দূরে গিয়ে এক অন্ধকার কোণে বসে নিজেকে পর্যালোচনা করতে লাগল। সে সেখানেই ঘুমিয়ে পড়ল এবং তার স্বপ্নে আবার সেই স্বপ্নটি এলো। সে দেখল সে হাসনার হাত ধরে আছে, তার চোখের দিকে তাকিয়ে আছে এবং তার উষ্ণ নিঃশ্বাস তাছে অনুভব করছে। যখন সে জেগে উঠল, সংকল্প তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সে তার মায়ের কাছে ফিরে এলো এবং চ্যালেঞ্জপূর্ণ কণ্ঠে বলল, তুমি যদি আবার মন্ত্রীর কাছে না যাও তবে আমি আর এখানে ফিরব না। আমি এই স্বপ্নকে মরতে দেব না। মা তাকে নিবৃত করার চেষ্টা করে দুঃখের সাথে বললেন, বাবা, তুমি কি মনে করো জীবন সহজ? কেন তুমি এর বোঝা আরও বাড়াচ্ছ? কিন্তু শাহিন জোরের সাথে উত্তর দিল, আমি যদি হাসনাকে বিয়ে না করি তবে আমি মারা যাব। এটাই আমার ভাগ্য এবং আমি এর থেকে সরে আসব না। মা অনুভব করলেন যে তার ছেলের কথাগুলো যেন যন্ত্রণায় তার আত্মা কেড়ে নিচ্ছে, কিন্তু তাকে এভাবে দেখতে পারলেন না। দীর্ঘ অভ্যন্তরীণ সংগ্রামের পর তিনি আবার সাহস সঞ্চয় করলেন এবং সমস্ত দ্বিধা সত্ত্বেও মন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যদিও তিনি স্থির ছিলেন যে এবার খালি হাতেই ফিরবেন। খোদাই করা দরজার সামনে চাকর কঠোরভাবে দাঁড়াল এবং শুষ্ক কণ্ঠে মাকে জিজ্ঞাসা করল, এইবার আপনি কি চান? মা মাথা তুলে এমন স্থির দৃষ্টিতে তার দিকে তাকালেন যা আগে তার মধ্যে ছিল না এবং দৃঢ়তার সাথে বললেন, আমি মন্ত্রীর স্ত্রী বেগমকে দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রীর স্ত্রী সোনার সুতোয় খচিত একটি বিলাসবহুল রেশমি পোশাক পরে এলেন। তার মুখে বিস্ময় আর কৌতূহলের ছাপ ছিল যখন তিনি এই গরিব মহিলাকে আবার ফিরে আসতে দেখলেন। তিনি দ্বিধাগ্রস্ত সুরে জিজ্ঞাসা করলেন, এখন কি চাও? মা তার শক্তি সঞ্চয় করলেন এবং তার বেদনা লুকিয়ে স্থির কণ্ঠে বললেন, আমি আপনার মেয়ে হাসনার হাত আমার ছেলে শাহিনের জন্য চাইতে এসেছি। মন্ত্রীর স্ত্রী অবাক হয়ে তার ভ্রু ওপরে তুললেন, যেন এই অনুরোধ তার সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। তিনি এক মুহূর্ত চুপ করে চিন্তা করলেন, তারপর বললেন, এটি আমার হাতে নেই। যদি তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চায় তবে তাকে নিজের হাতে তার বাবার কাছে যেতে হবে এবং তার হাত চাইতে হবে। সাক্ষাৎটি দ্রুত শেষ হল এবং মা ভারাক্রান্ত পদক্ষেপে বিদায় নিলেন, যেন তিনি এক পরাজিত যুদ্ধ থেকে ফিরেছেন। তিনি হৃদয়ে এক ভারী দুশ্চিন্তা নিয়ে বাড়িতে ফিরলেন। পরের দিন সকালে শাহিন তার সামনে দাঁড়াল। তার চোখে সংকল্প আর উদ্বেগের ছাপ। সে শান্ত কিন্তু চাপা উত্তেজনার সুরে জিজ্ঞাসা করল, মা, মন্ত্রী স্ত্রীর সাথে কি কথা হল? মা দীর্ঘশ্বাস ফেললেন এবং মাটিতে চোখ রেখে ভাঙা স্বরে উত্তর দিলেন, তিনি আমাকে বললেন যে তোমাকে নিজের হাতে তার বাবার কাছে যেতে হবে এবং তার হাত চাইতে হবে। শাহিন এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, কাল সকালেই আমি তার কাছে যাব। আমার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন সকালে শাহিন সূর্যোদয়ের আগেই জেগে উঠল এবং তার সবচেয়ে সাধারণ পোশাকে প্রস্তুত হল, কিন্তু তার হৃদয়ে ছিল বিশাল সাহস। সে মন্ত্রীর বাড়ির দিকে রওনা হল। সেখানে মন্ত্রীর কাজ শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করল। অবশেষে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হল। শাহিন বিশাল হলে প্রবেশ করল, যেখানে মন্ত্রী, ক্ষমতার প্রতিপত্তি এবং সময়ের বলিরেখাযুক্ত এক মহৎ ব্যক্তি তাকে খুঁটিয়ে দেখছিলেন। শাহিন স্পষ্ট আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল, যা তার উদ্বেগ লুকিয়ে রাখছিল, এবং বলল, মাননীয় মন্ত্রী, আমি আপনার মেয়ে হাসনার হাত চাইতে এসেছি। মন্ত্রী অবাক হয়ে তার ভ্রু ওপরে তুললেন, তারপর বিস্ময় আর অবজ্ঞার মিশ্রিত কণ্ঠে বললেন, তুমি? আমি তোমাকে আগে কখনো দেখিনি। আমাকে বলো, তোমার বাবাকে? শাহিন স্থিরতার সাথে উত্তর দিল, আমার বাবা ছিলেন সালেম, একজন সাধারণ মজুর, যিনি অন্যের জমিতে চাষ করতেন।
কিন্তু তিনি অনেক আগেই মারা গেছেন। মন্ত্রী এক মুহূর্তের জন্য চুপ রইলেন, নামটি মনে করার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। তারপর কিছুটা সতর্কতার সাথে শান্ত কণ্ঠে বললেন, যদি তাই হয় তবে বিষয়টি। তিনি এক রহস্যময় হাসি নিয়ে বললেন, আমি চাই তুমি আমাকে সেই লোকের গল্প এনে দাও যে আখরোট বিক্রি করে আর নিজের গালে চড় মারে। শাহিন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, এই অদ্ভুত অনুরোগটি বোঝার চেষ্টা করল। তারপর অবাক হয়ে বলল, আপনি শুধু এটাই চান? মন্ত্রী দৃঢ়তার সাথে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, যদি তুমি আমাকে এই গল্প এনে দিতে পারো তবে আমার মেয়ে তোমার হবে, এটি আমার আল্লাহর সামনে করা ওয়াদা। শাহিন প্রাসাদ থেকে বেরিয়ে এলো, তার হৃদয় আনন্দ আর উদ্বেগের মিশ্রণে পূর্ণ। সে খুশি ছিল যে তার স্বপ্ন পূরণের আশা আছে, কিন্তু তার মনে একটি প্রশ্ন তোলপাড় করছিল, সে কিভাবে এই রহস্যময় গল্পটি খুঁজে পাবে। শাহিন যখন বাড়িতে ফিরল, সে দেখল তার মা সংকীর্ণ গলির দিকে মুখ করে জানালার পাশে বসে আছেন, অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। তার দৃষ্টিতে উদ্বেগ আর প্রত্যাশা ছিল, যেন সে কথা বলার আগেই তার পদক্ষেপেই উত্তরটি পড়ে নিচ্ছেন। সে ঘরে ঢোকার সাথে সাথেই মা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি কি করেছ শাহিন? মন্ত্রী কি প্রস্তাবে রাজি হয়েছেন? শাহিন এক মুহূর্তের জন্য থামল, তার মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু ঠোঁটে একটি ছোট হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ মা, কিন্তু তিনি একটি অদ্ভুত শর্ত দিয়েছেন। তিনি সোনা বা রূপা চাননি, বরং আমাকে এমন এক লোকের গল্প এনে দিতে বলেছেন যে আখরোট বিক্রি করে আর নিজের গালে চড় মারে। মা যেন ধাক্কা ছেলেন এবং যেখানে ছিলেন সেখানেই জমে গেলেন। তিনি বিস্ময় নিয়ে ছেলের দিকে তাকালেন, তারপর ফিসফিস করে বললেন, যেন উত্তর দিতে ভয় পাচ্ছেন, যে লোক আখরোট বিক্রি করে আর নিজের গালে চড় মারে, এটা কেমন গল্প? এটা কি কোনো সত্যি ঘটনা, নাকি তিনি তোমাকে বিদায় করতে চাইছেন? শাহিন তার কাছে এগিয়ে গেল এবং তার কাঁপতে থাকা হাত শান্ত পড়ার জন্য হাত বাড়িয়ে দিল এবং আশ্বস্ত কণ্ঠে বলল, চিন্তা করো না মা, এটা যত অদ্ভুত বা দূরবর্তীই হোক না কেন, আমি খুঁজে বের করব। কেউ না কেউ নিশ্চয়ই এ সম্পর্কে কিছু জানে। উত্তর না পাওয়া পর্যন্ত আমি খুঁজব। পরদিন সকালে শাহিন গল্পের সন্ধানে তার যাত্রা শুরু করল। তার প্রথম গন্তব্য ছিল দূরবর্তী গলির পুরনো ক্যাফে, যেখানে লোকেরা গল্প ও কাহিনী শুনতে জড়ো হতো। সেখানে সে দেখল একজন বয়স্ক লোক সভার মাঝখানে বসে আবেগপূর্ণ অঙ্গভঙ্গি করে গল্প শোনাচ্ছেন, যা সবাইকে তার চারপাশে আকর্ষণ করেছে। শাহিন ধৈর্য ধরে অপেক্ষা করল যতক্ষণ না লোকটি কথা শেষ করল। তারপর বিনয়ের সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ক্ষমা করবেন মহাশয়, আপনি কি কখনো এমন এক লোকের গল্প শুনেছেন যে আখরোট বিক্রি করে আর নিজের গালে চড় মারে? লোকটি অবাক হয়ে তার ভ্রু উপরে তুললেন, তারপর একটু চিন্তা করে উত্তর দিলেন, আমি আগে কখনো এমন গল্প শুনিনি। সম্ভবত এটি এমন পুরনো গল্প যা কেবল বৃদ্ধারা বা দূরবর্তী শহরের ব্যবসায়ীরা জানে। তোমাকে অন্য কোথাও খুঁজতে হবে। শাহিন হতাশ হল না এবং এক ক্যাফে থেকে অন্য ক্যাফেতে যেতে লাগল, গল্পকার ও বর্ণনাকারীদের মধ্যে অনুসন্ধান করতে থাকল, কিন্তু উত্তর অধরাই রইল। হেঁটে হেঁটে তার পা ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তার জুতো ধুলোয় ভরে গিয়েছিল। যখন সে মহল্লার মসজিদের কাছে পৌঁছাল, সে পাথরের দেয়ালে হেলান দিয়ে বসল, শক্তি সঞ্চয় করার এবং একটি নতুন পরিকল্পনার সন্ধানে। সেই মুহূর্তে মসজিদের ইমাম পাশ দিয়ে যাচ্ছিলেন, একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি, যিনি সাদা আলখাল্লা পরেছিলেন এবং যার মুখমণ্ডলকে শ্রদ্ধা ও শান্তিতে আবৃত করা রাখা দাড়ি ছিল। ইমাম শাহিনের ক্লান্ত অবস্থা লক্ষ্য করে থামলেন এবং দয়ার সাথে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? তোমাকে বিবর্ণ দেখাচ্ছে, যেন তুমি এক বিশাল বোঝা বহন করছ। শাহিন ইমামের দিকে চোখ তুলে তাকাল এবং তার হৃদয়ের কথা বলার সিদ্ধান্ত নিল। সে আকুল কণ্ঠে বলল, মহাশয়, আমি সেই লোকের গল্প খুঁজছি যে আখরোট বিক্রি করে আর নিজের গালে চড় মারে। আমি এক ক্যাফে থেকে অন্য ক্যাফেতে, এক লোক থেকে অন্য লোকের কাছে ঘুরেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি কি কখনো এই গল্প শুনেছেন? ইমাম তার দাড়ি আঁচড়াতে আঁচড়াতে কিছু পুরানো কথা মনে করার চেষ্টা করলেন, তারপর দ্বিধাগ্রস্ত স্বরে বললেন, হ্যাঁ, আমি বহু বছর আগে একবার এই গল্প শুনেছিলাম। একজন ব্যবসায়ী যখন এই শহর দিয়ে যাচ্ছিল, তখন সে এটি বলেছিল। সে বলেছিল যে এটি একটি পুরানো গল্প যা মিশর বা ইরাকের মতো দূরবর্তী দেশ থেকে এসেছে, তবে এটি প্রচলিত নয় এবং আমি এর বিশদ বিবরণ জানি না। শাহিন এক বিশাল আনন্দ অনুভব করল, যেন আশার এক ঝলক তার কাছে এসেছে। সে উত্তেজিত হয়ে বলল, আপনাকে ধন্যবাদ মহাশয়, এই সামান্য ইঙ্গিতও আমাকে সাহায্য করবে। আমি সেই দেশগুলোতে খুঁজব যতক্ষণ না আমি যা খুঁজছি তা খুঁজে পাই।
ইমাম মৃদু হেসে তাকে উৎসাহিত করলেন। আল্লাহ তোমাকে সফল করুন বাবা, হতাশ হয়ো না। যতক্ষণ তোমার হৃদয়ে সংকল্প থাকবে ততক্ষণ তুমি যা চাও তা পাবে। গল্পগুলো মানুষের হৃদয়ে এবং পথে লুকিয়ে থাকে, তুমি খুঁজতে থাকলে তা খুঁজে পাবে। শাহিন বাড়িতে ফিরল, তার চোখে আশার ঝলক, কিন্তু তার হৃদয়ে উদ্বেগের কিছু ছায়া ছিল। সে তার মায়ের কাছে গেল, যিনি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন, এবং দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে গল্পটি জানে, কিন্তু আমাকে মিশরে যেতে হবে। আমি শুনেছি সেখানে কেউ এর বিশদ বিবরণ জানে। আতঙ্ক তার মায়ের মুখে ফুটে উঠল, এবং তার কথাগুলো যেন এক ভারী দীর্ঘশ্বাসের মতো শোনাল। মিশর? শাহিন, তুমি তো এই মহল্লা ছেড়ে কখনো যাওনি, কিভাবে তুমি এমন দূরবর্তী দেশে একা ভ্রমণ করবে? শাহিন গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল এবং তার অভ্যন্তরীণ উদ্বেগ লুকিয়ে কঠিন স্বরে উত্তর দিল, মা, সহজে কিছুই আসে না। হাসনা এইসব কষ্টের যোগ্য, আমি তার জন্য সব কষ্ট সহ্য করব। তার মা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন এবং তার কাঁপতে থাকা হাত তার মুখের উপর রাখলেন। তিনি মনে মনে দুঃখের সাথে ফিসফিস করে বললেন, সেই মেয়েটি এবং তার বাবাকে অভিশাপ দিন। কিভাবে তারা আমার ছেলেকে সবকিছু ত্যাগ করতে বাধ্য করল? তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাথা তুলে তার দিকে তাকালেন এবং ভালোবাসা ও উদ্বেগে ভরা কণ্ঠে বললেন, হয়তো এই সফরে তোমার জন্য ভালো কিছু আছে বাবা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তোমাকে সফল করেন এবং নিরাপদে আমার কাছে ফিরিয়ে আনেন। যেহেতু তিনি একজন দরিদ্র মা ছিলেন এবং তার বেশি কিছু ছিল না, তাই তিনি তার প্রতিবেশীর কাছে গেলেন এবং কিছু টাকা ধার করলেন। তারপর তিনি শাহিনের সফরের জন্য কিছু শুকনো ডুমুর, কয়েক দিনের জন্য যথেষ্ট রুটি এবং কাপড়ের একটি ছোট বান্ডেল সংগ্রহ করলেন। তিনি যা পারলেন সব তাকে দিলেন এবং তার অশ্রু একটি ফ্যাকাশে হাসির পিছনে লুকানোর চেষ্টা করে বললেন, এই সব আমার আছে বাবা, তোমার ক্ষমতার বাইরে কিছু করো না। আর যদি মনে হয় এটা অসম্ভব, তবে আমার কাছে ফিরে এসো। আমার কাছে তোমার জন্য শুধু দোয়াই আছে। শাহিন স্নেহভরে তার হাতে চুমো খেল এবং বলল, ভয় পেও না মা, আমি শীঘ্রই ফিরে আসব। তাকে বিদায় জানানোর সময় সে তার অনিচ্ছাকৃতভাবে ঝরে পড়া অশ্রু দেখতে পেল। মা তার দুঃখ লুকাতে চেষ্টা করলেন, কিন্তু তার হৃদয় ভারী ছিল আশা এবং যন্ত্রণার মিশ্রণে। তবুও সে তার লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিল। দীর্ঘ ও কষ্টের দিন পার করে শাহিন যখন মিশরে পৌঁছাল, তখন সে যার সাথেই দেখা হল তাকেই সেই লোকের কথা জিজ্ঞাসা করতে লাগল, যে আখরোট বিক্রি করে আর নিজের গালে চড় মারে। প্রতিটি শহর ও গ্রামে তার উত্তর ছিল একই, আমরা এই গল্পের কথা শুনিনি। একদিন সে একটি গাছের ছায়ায় বসে তার শুকনো রুটির একটি টুকরো খাচ্ছিল। তখন তার কাছে এক বয়স্ক লোক এগিয়ে এলেন, যিনি একটি ছেঁড়া আলখাল্লা পরেছিলেন। শাহিন তাকে সেই গল্পের কথা জিজ্ঞাসা করল। তখন লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অনেক বছর আগে একবার সেই লোকের কথা শুনেছিলাম। বলা হয়েছিল যে সে বসরায় থাকে। তুমি যদি তাকে খুঁজতে চাও, তবে তোমার যাত্রা সেদিকেই চালিয়ে যেতে হবে। শাহিনের জন্য ধাক্কাটা ছিল কঠোর। তার মনে হলো যেন পথটি তার সামনে অন্তহীনভাবে প্রসারিত হয়েছে, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং মনে মনে বলল, পথ যত দীর্ঘই হোক না কেন, আমি হাল ছাড়ব না। শাহিন মরুভূমি পার হয়ে বসরা অভিমুখে তার যাত্রা অব্যাহত রাখল। একবার সে একটি ছোট মরুদ্যানের দেখা পেল, যা খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল। মরুদ্যানের মালিক তাকে বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে স্বাগত জানালেন এবং তাকে এক ছড়া খেজুর ও ঠান্ডা পানির একটি মশক দিলেন। শাহিন বিরল বিশ্রামের মুহূর্ত উপভোগ করতে করতে শ্বাস নিল, কিন্তু সে বেশি দিন থাকল না, কারণ একটি বালির ঝড় তাকে গ্রাস করার উপক্রম হয়েছিল। শাহিন বালির মধ্যে সংগ্রাম করতে লাগল, তার সামান্য খাদ্য আঁকড়ে ধরে রইল। আশা হারানোর পর সে একদল ভ্রমণকারী কাফেলার দেখা পেল, যারা তাকে উদ্ধার করে নিকটতম শহরে নিয়ে গেল। সে বেঁচে থাকার জন্য এরকে ধন্যবাদ জানাল এবং ক্লান্তি সত্ত্বেও সংকল্প নিয়ে তার যাত্রা অব্যাহত রাখল। দীর্ঘদিন ধরে কষ্ট করার পর শাহিন অবশেষে বসরা পৌঁছাল। সে বিশাল বাজারে প্রবেশ করল, যেখানে ব্যবসায়ীদের কোলাহল ও মানুষের ভিড় ছিল। সে দোকানগুলির মধ্যে ঘুরতে লাগল, ভারত ও সিন্ধু থেকে আসা বিভিন্ন ধরনের পণ্য দেখে অবাক হল। ঘুরতে ঘুরতে তার চোখে আখরোটে ভরা একটি গাড়ি পড়ল। সে তার কাছে গিয়ে দেখল যে বিক্রেতা গ্রাহকদের জন্য আখরোট মাপছেন, কিন্তু যখনই কেউ তাকে টাকা দিচ্ছিল, সে তার দিকে চিৎকার করছিল এবং নিজের গালে চড় মারছিল। শাহিন অবাক হয়ে দাঁড়িয়ে বলল, এই সেই লোক যাকে আমি খুঁজছি।
শাহিন বিক্রেতার কাছে গিয়ে আখরোটের দাম জিজ্ঞাসা করল। বিক্রেতা অদ্ভুত কণ্ঠে উত্তর দিল, 1 রতল 1 চড়। শাহিন তাকে বলল, আমি মরুভূমি পার হয়েছি এবং তোমার গল্প শুনতে দূর থেকে এসেছি, আল্লাহর দোহাই আমাকে বলো। কিন্তু বিক্রেতা, যে বিরক্ত দেখাচ্ছিল, প্রত্যাখ্যান করল এবং কঠোর কণ্ঠে বলল, তুমি যদি আমার গল্প চাও তবে তোমাকে অবশ্যই সেই কামারের গল্প এনে দিতে হবে, যে একটি আঘাত করে তারপর তার দোকানের পিছনে লুকিয়ে পড়ে। শাহিন হতাশ হল, কিন্তু আশা হারাল না। সে বেদনা ও সংকল্পের সাথে বলল, আমি এই গল্পও খুঁজে বের করব, এমনকি যদি এর জন্য আমার জীবনও দিতে হয়। তারপর সে বিক্রেতাকে ছেড়ে চলে গেল। তার যাত্রা আরও রহস্যময় ও কঠিন হয়ে উঠল, কিন্তু সে জানত যে শেষটা মূল্যবান হবে। শাহিন ভারাক্রান্ত হৃদয়ে এবং ক্লান্ত শরীর নিয়ে শহর থেকে বেরিয়ে এলো। একদিন যখন সে হাঁটছিল এবং ক্লান্তি তাকে কাবু করে ফেলেছিল, তখন সে দূর থেকে একটি বড় শহর দেখতে পেল, যার দেয়ালগুলি ছিল উঁচু এবং যার জীবন ছিল সজীব। তার দরজায় পৌঁছানোর পর সে কিছুটা স্বস্তি অনুভব করল, যেন এটি তার শক্তি ফিরিয়ে আনার একটি অস্থায়ী আশ্রয়স্থল। শাহিন প্রশস্ত বাজারে প্রবেশ করল এবং নিজেকে পণ্যের সমুদ্র, ব্যবসায়ীদের কণ্ঠস্বর এবং ক্রেতাদের ভিড়ের মাঝে খুঁজে পেল। চকচকে আয়না, রেশমি কাপড় এবং দূর দূরান্ত থেকে আসা মশলা সবকিছুই তাকে বিস্মিত করেছিল, কিন্তু সে তার লক্ষ্যের ওপর মনোনিবেশ করেছিল। সে দোকানগুলির মধ্যে ঘুরে বেড়াতে লাগল, যার জন্য সে এসেছে সেই লোকটির কোনো ইঙ্গিত খুঁজে বেড়াতে। বাজারের এক কোণে সে অন্য সব দোকান থেকে আলাদা একটি দোকান লক্ষ্য করল। এর সামনে ঘোড়া বাঁধা ছিল এবং ভেতর থেকে হাতুড়ির শব্দ আসছিল। সে দ্বিধাগ্রস্ত পদক্ষেপে কাছে গেল এবং দেখল একজন কামার অত্যন্ত মনোযোগের সাথে কাজ করছেন। হাতুড়ি দিয়ে নেহায়ে আঘাত করছেন, তারপর প্রতিটি আঘাতের পরে দ্রুত তার দোকানের ভেতরে ছুটে যাচ্ছেন। কামারকে অদ্ভুত মনে হল, তাই শাহিন মনে মনে হাসল এবং বলল, এই সেই লোক যাকে আমি খুঁজছি। সে আত্মবিশ্বাসী পদক্ষেপে তার দিকে এগিয়ে গেল এবং মিনতিপূর্ণ কণ্ঠে বলল, হে কামার, আমি তোমাকে খুঁজতে মরুভূমি ও পর্বতমালা পার হয়ে দূর দেশ থেকে এসেছি। দয়া করে আমাকে তোমার গল্প বলো। কামার মাথা তুলে শাহিনের দিকে খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, আমি আমার কাজ শেষ না করা পর্যন্ত অপেক্ষা করো। তারপর সে জোরে হাতুড়ি দিয়ে শেষ আঘাতটি করল এবং তা পাশে রেখে দোকানের পেছনের দিকে গেল। কয়েক মিনিট পর সে ফিরে এলো, তার মুখে সতর্কতার ছাপ, এবং বলল, কেন তুমি আমার গল্পে আগ্রহী? এটা জেনে তোমার কি লাভ হবে? শাহিন জোর দিয়ে বলল, আমি তোমার জন্য এত কঠিন পথ পাড়ি দিয়েছি, আর আমি যা চাই তা হলো তোমার গল্প জানা। এটা নিছক কৌতূহল নয়, এটা প্রয়োজনীয়। কামার কিছুক্ষণের জন্য তাকে দেখলেন, তারপর আবার ভেতরে গেলেন এবং শাহিনকে হতবাক করে বাইরে রেখে ফিরে এসে রহস্যময় স্বরে তাকে বললেন, আমার গল্পটি সহজ নয়। তুমি যদি এটি শুনতে চাও তবে প্রথমে যাও এবং সেই লোকের গল্প এনে দাও যে হামানদিস্তা দিয়ে চুনি ভেঙে ফেলে। শাহিন বিস্ময়ে তার দিকে তাকালো এবং বলল, চুনি ভেঙে ফেলে? এমন কেউ কি আছে যে এটা করতে পারে? কামার শীতলভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ, এমন কেউ আছে যে এটা করে। তাকে খুঁজে বের করো, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। শাহিন এক ধাপ পিছিয়ে গেল, তার মুখে বিভ্রান্তি নেমে এলো। সে বুঝতে পারল না তার এগিয়ে যাওয়া উচিত নাকি ফিরে যাওয়া উচিত, কিন্তু সে মনে মনে বলল, যদি আমি এখন ফিরে যাই তবে লোকে আমার অভিজ্ঞতার কথা বলবে না, শুধু আমার ব্যর্থতার কথাই বলবে। দাম যাই হোক না কেন, আমি আমার পথ শেষ করব। শাহিন আবার তার যাত্রা শুরু করল, সেই লোকটির সন্ধানে যে হামানদিস্তা দিয়ে চুনি ভেঙে ফেলে। কিন্তু সে একটি বদ্ধ বৃত্তের মধ্যে হাঁটতে লাগল, শহর এবং গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে লাগল, সবাইকে জিজ্ঞাসা করতে লাগল, কিন্তু কোনোর উত্তর পেল না। একদিন যখন সে একটি জনাকীর্ণ বাজারে ঘুরছিল, সে ভারতের দেশের দিকে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের কথা শুনতে পেল। সে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি সেই লোকটির সম্পর্কে কিছু জানেন যে হামানদিস্তা দিয়ে চুনি ভেঙে ফেলে? ব্যবসায়ীটি শীতলভাবে হাসলেন এবং বললেন, আমি কখনোই এই লোকটির কথা শুনিনি, তবে আমি ভারতের দিকে যাচ্ছি। তুমি যদি আমার সাথে যাত্রা করতে চাও তবে সুযোগ আছে। সপ্তাহগুলি যেন যুগ যুগ ধরে কেটে গেল এবং অবশেষে তার কাছে জমি দৃশ্যমান হল। ভারত, সেই দেশ যার কথা সে গল্পে শুনেছিল,
তার কল্পনার চেয়েও বেশি সুন্দর ও চমৎকার ছিল। শাহিন জাহাজ থেকে নামল এবং নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে খুঁজে পেল। উজ্জ্বল রং, সুগন্ধি, কোলাহলপূর্ণ শব্দ সবকিছু একত্রিত হয়ে এক প্রাণবন্ত ছবি তৈরি করেছিল। সে শহর ও গ্রামগুলির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করল। সংকীর্ণ রাস্তাগুলিতে হাঁটতে লাগল, যেখানে হাসি ঠাট্টার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল এবং ব্যবসায়ীদের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। চলতে চলতে তার পা তাকে এক রাজকীয় প্রাসাদের দিকে নিয়ে গেল, যা শহরের অভিভাবকের মতো উঁচু ছিল। সে বড় বাজারের দিকে হাঁটল, যা জীবন দিয়ে পূর্ণ ছিল, যেখানে বিক্রেতাদের কণ্ঠস্বর ঘুরে বেড়ানো সঙ্গীতজ্ঞদের সাথে মিশে গিয়েছিল। দোকানগুলির মধ্যে দিয়ে যাওয়ার সময় তার পা তাকে একটি সংকীর্ণ গলির দিকে নিয়ে গেল, যা স্বর্ণকারদের যন্ত্রপাতি দিয়ে পূর্ণ ছিল। জায়গাটি বিলাসবহুল পণ্য এবং সেরা রত্নপাথর দিয়ে ভরা ছিল, যা চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। গলির এক কোণে তার দৃষ্টি একটি বিশাল প্রদর্শন টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা একজন ব্যবসায়ীর দিকে গেল, যার মাঝখানে একটি উজ্জ্বল লাল চুনি ছিল, যা একটি ঘুঘুর ডিমের মতো বড়। কিন্তু অদ্ভুত বিষয় হল, সবাই এর থেকে দূরে সরে যাচ্ছিল, যেন এটি অভিশাপ বহন করছে। দুজন অপরিচিত লোক শহরে এলো এবং চুনি কেনার জন্য দর কষাকষি শুরু করল। দাম দ্রুত বাড়তে লাগল, যতক্ষণ না তাদের একজন 10,000 দিনারে থেমে গেল। তখন ব্যবসায়ী চুনিটি শক্ত করে ধরলেন এবং এটিকে একটি বিশাল সোনার হামানদিস্তার মধ্যে রাখলেন, এবং সবার অবাক করা দৃষ্টির সামনে তিনি এটিকে ক্রমাগত আঘাতে গুঁড়ো করতে শুরু করলেন, যতক্ষণ না এটি সূক্ষ্ম লাল ধুলায় পরিণত হল। শাহিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, এই দৃশ্য দেখে, যা তার কাছে অন্য এক জগতের মনে হয়েছিল। সে মনে মনে বিড়বিড় করল, এই সেই লোক যাকে আমি খুঁজছি, সেই চুনি ভাঙে। সে চুপচাপ তাকে দেখতে লাগল, তার বিরল পাথরগুলোকে এক মুহূর্তের দ্বিধা ছাড়াই ধুলায় পরিণত করার দক্ষতায় সে মুগ্ধ হচ্ছিল, যেন সে এমন এক বিশাল রহস্য বহন করছে যা কেউ বুঝতে পারে না। ব্যবসায়ী কাজ শেষ করার পর তার জিনিসপত্র গুছিয়ে নিলেন এবং তার কাছাকাছি প্রাসাদে নিয়ে গেলেন। শাহিন নীরবে তার পথ অনুসরণ করল। শাহিন বিলাসবহুল গেটের সামনে দাঁড়াল এবং এক মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর দরজায় কড়া নাড়ল। পরিচারিকা দরজা খুলে তাকে অতিথিশালায় নিয়ে গেল। হলটি ছিল একটি শিল্পকর্ম। এর দেয়ালগুলি সূক্ষ্ম নকশা দিয়ে সজ্জিত এবং ছাদ সোনা দিয়ে খচিত ছিল। শাহিন হতবাক হয়ে বসল, জায়গাটি দেখল যা তার কাছে স্বপ্নের প্রাসাদের মতো মনে হয়েছিল। কিছুক্ষণ পর প্রাসাদের মালিক প্রবেশ করলেন, একজন মর্যাদাপূর্ণ এবং প্রবীণ ব্যক্তি। শাহিন শহরের বাইরে থেকে এসেছে জেনে তিনি তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং অবিলম্বে একটি রাজকীয় ভোজের আয়োজন করতে বললেন। শাহিন সজ্জিত টেবিলে বসল, এমন খাবার খাচ্ছিল যা সে আগে কখনো দেখেনি, কিন্তু তার মন ব্যস্ত ছিল কিভাবে তার গল্পটি শুরু করা যায় তা নিয়ে। খাবার খাওয়ার সময় শাহিন মাথা তুলে বলল, মহাশয়, আমি তোমার সন্ধানে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে একটি দীর্ঘ ও কঠিন যাত্রা করেছি। এর কারণ ছিল মন্ত্রীর দেওয়া একটি অদ্ভুত শর্ত, যা আমার জীবনকে উল্টে দিয়েছে। আমি এখন শুধু তোমার গল্প শুনতে চাই। ব্যবসায়ী মনোযোগ সহকারে শাহিনের কথা শুনলেন, তার চোখ আগ্রহে ভরা। শাহিন তার গল্প বলা শেষ করলে ব্যবসায়ী শান্ত হাসি হেসে প্রজ্ঞাভরা কণ্ঠে বললেন, আমি তোমার সাহস এবং অদম্য সংকল্প দেখে মুগ্ধ। আমি তোমাকে আমার গল্প বলবো, তবে রায় দিতে তাড়াহুড়ো করো না। ব্যবসায়ী তার গল্প শুরু করলেন, আমি একসময় ব্যবসায়ীদের নেতা সাবানদারের ছেলে ছিলাম। একটি সম্পদে ভরা বাড়িতে আমার জন্ম হয়েছিল, কিন্তু পৃথিবী সম্পর্কে বোঝার জন্য আমি খুব ছোট ছিলাম। আমি মানুষের থেকে এবং জীবনের দুশ্চিন্তা থেকে একাকিত্বের খোলের মধ্যে বেড়ে উঠেছিলাম, যতক্ষণ না কিছু বন্ধু আমাকে জীবনের বিলাসিতা, খেলাধুলা ও মজাদার জীবনযাপনের প্রলুব্ধ না করল। আমরা একসাথে রাত জাগতে শুরু করলাম, খাওয়া দাওয়া এবং মজাদার জগতে বসবাস করতে লাগলাম, এবং আমার সমস্ত কিছু আমার আনন্দের জন্য খরচ করলাম, যতক্ষণ না আমি একটি সুন্দরী পরিচারিকার সাথে দেখা করলাম এবং তাকে বিয়ে করলাম। সময়ের সাথে সাথে আমি দেখতে পেলাম কিভাবে টাকা কমে যাচ্ছে এবং কিভাবে সংকট ঘনিয়ে আসছে। আমি আমার বন্ধুদের জন্য খরচ করতাম, যারা আমার প্রশংসা করত এবং বলতো যে আমি উদার। টাকা দ্রুত ফুরিয়ে যেতে লাগল এবং আমি নিয়ন্ত্রণ হারালাম। আমি এখান থেকে এবং ওখান থেকে ধার নিলাম এবং ঋণ পরিশোধ করতে পারিনি, এমনকি আমার বাগানও বন্ধক রাখতে হয়েছিল। সবকিছু শেষ হয়ে গেলে আমি বুঝতে পারলাম যে লোভই আমার ধ্বংসের কারণ। আমি মনে করতাম যে টাকা আমার জন্য সুখ আনবে, কিন্তু শেষ পর্যন্ত আবিষ্কার করলাম যে কিছুই স্থায়ী হয় না। ব্যবসায়ী কিছুক্ষণ নীরব রইলেন, তারপর চালিয়ে গেলেন, এক রাতে আমি শহরের একটি ক্যাফেতে আমার বন্ধুদের সাথে বসেছিলাম
এবং আমার জীবনের সবচেয়ে বিব্রতকর মুহূর্ত অনুভব করলাম। আমার পকেট খালি ছিল, আমি খাবারের বিলও দিতে পারছিলাম না। আমি উঠে তাদের বললাম, তোমরা এইবার বিল দাও, আমার কাছে টাকা নেই। যখন আমি তাদের মুখে পরিবর্তন দেখলাম, যখন তারা আমার চোখের দিকে তাকাতে এড়িয়ে গেল, তখন আমি সেই মুহূর্তে বুঝলাম যে তারা আমাকে বহিরাগত হিসাবে দেখছে। হঠাৎ তাদের কথা আমার সাথে কঠোর হয়ে গেল এবং কেউ আমার যত্ন নিতে আগ্রহী ছিল না। সবাই আমার থেকে দূরে সরে গেল, যেন আমি এমন এক বোঝা যা তারা বহন করতে চায় না। তারপর ব্যবসায়ী শাহিনের দিকে তার দৃষ্টি তুললেন, যেন তাকে প্রতিটি কথা অনুভব করাতে চান। আর বাড়িতে একদিন আমার স্ত্রী আমার কাছে এসে কঠোর কণ্ঠে বলল, আমাদের আর কিছু নেই, যদি তুমি শীঘ্রই টাকার ব্যবস্থা করতে না পারো। আমি খুব কষ্টে তাকে বললাম, আমি কখনো তোমার প্রতি অবহেলা করিনি, এটাই কি আমার পুরস্কার? আল্লাহ আমার জন্য একটি পথ বের করবেন। কিন্তু আমি আমার আসবাবপত্র ও গালিচা বিক্রি করতে লাগলাম, যা আমার বেঁচে থাকার জন্য অবশিষ্ট ছিল। কিন্তু দিনগুলি আরও খারাপ হতে লাগল। আমরা সামান্য কিছুতে জীবনযাপন করতাম, কিন্তু এটি স্থায়ী হয়নি। তারপর ব্যবসায়ী একটি গভীর নিঃশ্বাস নিলেন, তার চোখে গভীর দুঃখের ছাপ দেখা গেল। যখন তিনি চালিয়ে গেলেন, একদিন আমি বাড়িতে ফিরে এসে দেখলাম যে আমার স্ত্রী চলে গেছে। সে তার সমস্ত পোশাক এবং জিনিসপত্র নিয়ে তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। আর আমার বন্ধুরা, যারা আগে এই জায়গাটি ভরে রাখত, তারা সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা আমাকে আমার দুর্দশার মধ্যে ফেলে চলে গেল, যেন তারা কখনো আমার জীবনে ছিল না। আমি সেই মুহূর্তে জানতে পারলাম যে আমি একা হয়ে গেছি। আমি আশা করেছিলাম যে কেউ আমাকে সাহায্য করবে, কিন্তু সেই মুহূর্তে আমার পাশে কেবল আমার চাচাতো বোন ছিল। সে ছিল দারুণ সুন্দরী এবং বুদ্ধিমান। আমি জানতাম যে সে আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারত, এবং সে দূর থেকে আমাকে সাবধানে দেখত, যেন সে এমন কিছু দেখতে পাচ্ছে যা আমি দেখতে পাচ্ছি না। সে দৃঢ়তার সাথে আমাকে বলেছিল, তোমার খারাপ বন্ধুদের থেকে দূরে থাকো, বিপদের সময় তুমি তাদের কাউকে খুঁজে পাবে না। কিন্তু আমি স্বাভাবিকভাবেই তার পরামর্শ উপেক্ষা করেছিলাম। দিন যাওয়ার সাথে সাথে আমি ক্ষুধার স্বাদ পেতে শুরু করলাম, এবং ঠান্ডা আমার হাড়ে প্রবেশ করতে লাগল। ব্যবসায়ী থামলেন এবং তার চোখে দুঃখের স্মৃতি জমে উঠল। তারপর বেদনা ভরা কণ্ঠে আবার শুরু করলেন, আমি এই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলাম, যে দেশটি একসময় আমাকে মহাশয় বলে ডাকত, কিন্তু আজ আমাকে প্রত্যাখ্যান করছে। তারপর শেখ মোখতার এলেন, আমার বাবার বন্ধু, একজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি তার জ্ঞান ও ধর্মের জন্য সকলের কাছে সম্মানিত ছিলেন। তিনি আমাকে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি যে তুমি প্রাসাদ বিক্রি করে চলে যেতে চাও? আমি মাথা নিচু করে উত্তর দিলাম, হ্যাঁ, এটা সত্যি। শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি কিভাবে সেই প্রাসাদ বিক্রি করছো যেখানে তোমার বাবা এবং দাদা বসবাস করতেন? এটা আল্লাহর কাছে অন্যায়। তুমি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ব্যবসায়ীর হৃদয় ও মন শেখের কথায় বিদ্ধ হল। সে হারিয়ে গেল শহর থেকে, কোথায় যাবে তা না জেনে। তার পা তাকে সবার থেকে দূরে এক জায়গায় নিয়ে গেল। হঠাৎ সে নিজেকে একটি পুরানো কূপের সামনে খুঁজে পেল। সেই মুহূর্তে তার মনে হল এক মারাত্মক স্রোত তার আত্মা টেনে নিচ্ছে, তাই সে নিজেকে শেষ করার কথা ভাবল। কিন্তু সে আবিষ্কার করল যে কূপটি কাদায় ভরা। সে মনে মনে চিৎকার করে উঠল, আমি মরতে চাই, কিন্তু মৃত্যুও আমাকে ছেড়ে পালাচ্ছে। তারপর সে আশেপাশে তাকাল এবং একটি অন্ধকার সুড়ঙ্গ দেখতে পেল। সে সেখানে প্রবেশ করল এবং দেয়ালে একটি চকচকে কিছু খুঁজে পেল। সে কাঁপতে থাকা হাতে এগিয়ে গেল এবং দেখল যে এটি একটি লাল চুনি, যা তার হাতে জ্বলজ্বল করছে। সে যা দেখল তা বিশ্বাস করতে পারল না। সে সাবধানে জায়গাটি খুঁজতে শুরু করল, যেন সে একটি লুকানো ধন আবিষ্কার করেছে। ব্যবসায়ী চালিয়ে গেলেন, যেন তিনি সেই মুহূর্তটি আবার অনুভব করছেন। দিন কেটে গেল এবং সেই চুনির কারণে আমি আবার ধনী হয়ে উঠলাম। আমি সোনা ও রূপা দিয়ে বাজার ভরিয়ে দিলাম, এমনকি আমার কোষাগারও পূর্ণ করলাম। আমি কারো সাথে মিশতাম না, কেবল আমার চাচাতো বোন ছাড়া, যে কঠিনতম সময়েও সর্বদা আমার পাশে ছিল। আর আমার বন্ধুরা, আমি তাদের ভুলে গেলাম, যেমন তারা আমার কষ্টের সময় আমাকে ভুলে গিয়েছিল। যখন তারা আমার হঠাৎ সম্পদ সম্পর্কে শুনল, তারা এসে ক্ষমা চাইতে লাগল, কিন্তু তাদের আমার দরকার ছিল না। আমি তাদের জন্য এক ছাঁচ চুনি বের করলাম এবং হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে ধুলায় পরিণত করলাম, এবং তাদের ওপর ছুঁড়ে ফেলে বললাম, তোমরা এটাই পাওয়ার যোগ্য। ব্যবসায়ী থামলেন, তারপর শান্ত কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে যোগ করলেন, তারপর আমার স্ত্রী আমার কাছে উপহার নিয়ে এলো, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিলাম, তাকে তারাক দিলাম এবং তার মুখে চুনির গুঁড়ো ছুঁড়ে মারলাম। এরপর আমি আমার চাচাতো বোনকে বিয়ে করলাম, যে সবসময় আমার পাশে ছিল এবং আমার সব গল্প তার সাথে বহন করে এনেছিল।
আর এটাই শেষ শাহিন। ব্যবসায়ী উঠে দাঁড়ালেন এবং বললেন, এই টাকা নাও, 2 ছাঁচ চুনি, তোমার নতুন জীবনে এটা ব্যবহার করো। তোমার দেশে ফিরে যাও এবং যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। এই টাকা তোমাকে একটি নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করবে, যা তোমার স্ত্রীর জন্য আয়ের নিশ্চয়তা দেবে। শাহিন আন্তরিকভাবে ব্যবসায়ীকে ধন্যবাদ জানালো এবং টাকা নিয়ে তার পথে রওনা হল। বসরা যাওয়ার পথে শাহিন একটি উট ও পানি কিনল এবং বিশাল মরুভূমি পেরিয়ে তার যাত্রা চালিয়ে গেল। দীর্ঘ যাত্রার পর সে অবশেষে বসরা পৌঁছাল, যেখানে সে কামারের দোকানের দিকে গেল। সে তাকে সালাম জানালো এবং বলল, আমি ফিরে এসেছি এবং আমার সাথে চুনির মালিকের গল্প আছে। কামার খুশি হলেন এবং উত্তর দিলেন, এসো, বসো এবং আমাকে গল্পটি বলো, আমি তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শাহিন বসল এবং ব্যবসায়ীর গল্প বলতে শুরু করল, কিভাবে ব্যবসায়ী তাকে সাহায্য করেছিলেন এবং কিভাবে তাকে চুনি দিয়েছিলেন এবং তাকে যাকে ভালোবাসে সেই মেয়েকে বিয়ে করতে এবং একটি নতুন ব্যবসা শুরু করার পরামর্শ দিয়েছিলেন। কামার শুনছিলেন এবং অবাক হয়ে মাথা নাড়ছিলেন। যখন শাহিন গল্পটি শেষ করল, কামার বললেন, গল্পটি চমৎকার, কিন্তু আমার গল্পের চেয়ে কম অদ্ভুত নয়। তুমি জানো না আমার কি হয়েছিল? কামার তার গল্প বলতে শুরু করলেন। আমি একজন কামার, যেমন আমার বাবা এবং তার আগের আমার দাদা ছিলেন। আমি আমার পেশায় উন্নতি করেছিলাম যতক্ষণ না আমি এই দেশের কামারদের নেতা হয়ে উঠলাম। আমার দোকানের পেছনে আমার একটি বিশেষ কক্ষ ছিল, যেখানে আমি কাজ থেকে বিশ্রাম নিতাম। সেখানে একটি ছোট জানালা ছিল, যেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করত। কামার চালিয়ে গেলেন। একদিন আমি আমার কক্ষে বসে থাকার সময় একটি জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করল। আমি জানালার মধ্য দিয়ে একটি সাদা ঘুঘু দেখতে পেলাম। আমি আমার জীবনে এমন সুন্দর ঘুঘু আর কখনো দেখিনি। এটি অন্য যে কোনো কিছুর চেয়ে বিশুদ্ধ এবং সুন্দর ছিল। আমি তার কাছে গেলাম এবং তার পা ধরলাম, কিন্তু হঠাৎ সেটি আমাকে নিয়ে বাতাসে উড়ে গেল। আমি বুঝতে পারলাম না এটা কিভাবে ঘটল এবং কিভাবে ঘুঘুটি আমার শরীর বহন করতে পারল। আমার চোখ বন্ধ করলাম, যা ঘটছে তা বিশ্বাস করতে পারছিলাম না। যখন আমি চোখ খুললাম, তখন আমি নিজেকে একটি বিশাল প্রাসাদের সামনে দেখতে পেলাম, যা সোনা ও সুন্দর সজ্জা দিয়ে ঝলমল করছিল। আমি মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়ালাম, জায়গার সৌন্দর্য এবং সোনার জানালাগুলি দেখতে লাগলাম, যা দেওয়ালগুলিকে সজ্জিত করেছিল। কামার বললেন, যখন আমি আমার বিস্ময়ের মধ্যে ছিলাম, প্রাসাদের বিশাল দরজা খুলে গেল এবং রক্ষীরা তলোয়ার হাতে বেরিয়ে এলো। তাদের সামনে একটি সঙ্গীত দল ছিল, যারা চমৎকার সুর বাজাচ্ছিল। আমি ঘোড়া টানা একটি গাড়ির সামনে দাঁড়ালাম। তারপর একজন চাকর আমার জন্য দরজা খুলে দিল এবং আমাকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানাল। আমি গাড়িতে উঠলাম এবং এটি আমাকে একটি মার্বেল পাথরের তৈরি গোসলখানার সামনে নিয়ে গেল, যেখানে প্রাসাদের চাকররা আমাকে স্বাগত জানাল এবং আমার নোংরা কাপড় পরিবর্তন করে দিল এবং আমার শরীর পরিষ্কার করল। তারপর একজন নাপিত এসে আমার চুল কামিয়ে দিল। এরপরে আমি রেশমের সবচেয়ে দামি পোশাক পরলাম এবং তারা আমাকে সোনা দিয়ে সজ্জিত করল, যতক্ষণ না আমি রাজপুত্রদের মতো দেখতে হলাম। তারপর রক্ষীরা আমাকে একটি বিশাল হলের দিকে নিয়ে গেল, যেখানে লোকেরা 2 সারিতে দাঁড়িয়েছিল এবং আমার নামে জয়ধ্বনি দিচ্ছিল। তারা আমাকে সোনার সিংহাসনে বসতে ইশারা করল। আমি এমন অবস্থায় ছিলাম যা বিশ্বাস করার মতো নয়। তারপর একজন সুন্দরী মহিলা প্রবেশ করলেন এবং সেই মুহূর্তে একজন বয়স্ক শেখ এসে আমার সাথে তার বিয়ে দিলেন, আর লোকেরা চিৎকার করতে লাগল, সুলতান দীর্ঘজীবী হোক, সুলতান দীর্ঘজীবী হোক। কামার বললেন, সেই মুহূর্তে আমি খুব বিভ্রান্ত ছিলাম, কারণ সব কিছু খুব অদ্ভুত ছিল। তাই আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা রক্ষীকে জিজ্ঞাসা করলাম, কি ঘটছে? সে আমাকে বলল, আমাদের প্রথা অনুযায়ী যখন সুলতান মারা যান, তখন আমরা সবাই প্রাসাদ থেকে বেরিয়ে আসি এবং প্রথম যে ব্যক্তিকে আমরা দেখি তাকেই নতুন সুলতান হিসাবে নিয়োগ করি এবং সে সুলতানের বিধবাকে বিয়ে করে। তখন আমি বুঝলাম এবং মনে মনে বললাম, আমি একজন সাধারণ কামার ছিলাম, আর এখন আমি সুলতান হয়েছি। দিন কাটতে লাগল এবং আমি আনন্দে ডুবে গেলাম। আমার কাছে যা কিছু চাওয়ার ছিল সব ছিল, এবং আমার স্ত্রী আমাকে সন্তান জন্ম দিল এবং তাদের মধ্যে একটি ছিল দারুণ সুন্দরী মেয়ে। কিন্তু এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে আমি অহংকারী হয়ে উঠলাম এবং একদিন শিকারের সময় আমি মন্ত্রীর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। বাগানটি আমার খুব পছন্দ হল এবং আমি এটিকে আমার বাগানের সাথে যোগ করতে চাইলাম। এটা তখনই সম্ভব ছিল যখন আমি মন্ত্রীর মেয়েকে বিয়ে করি। আমি ঘোড়া থেকে নামলাম এবং তার হাত চাইলাম,
আর মন্ত্রী সঙ্গে সঙ্গে রাজি হলেন এবং আমাকে বললেন, সে তোমার স্ত্রী, তোমাকে অভিনন্দন। আমরা বিয়ের প্রস্তুতি শুরু করলাম, কিন্তু একদিন আমার স্ত্রী আমার কাছে এসে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই বিয়ে করতে যাচ্ছ? আমি হ্যাঁ বলে উত্তর দিলাম। তারপর সে আমার সাথে তর্ক করতে লাগল, তাই আমি রেগে গিয়ে আমার হাত তুললাম এবং তাকে আঘাত করলাম। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং সে আমাকে বলল, একদিন তুমি তোমার কাজের জন্য অনুশোচনা করবে। আমি রাগের সাথে উত্তর দিলাম, আমার কিছু হতে পারে না, আমি সুলতান। কিন্তু সেই মুহূর্তে আমার চোখ সেই একই ঘুঘুটির দিকে গেল যা আমাকে প্রাসাদে নিয়ে এসেছিল। লোভ আমাকে গ্রাস করল এবং আমি মনে মনে বললাম, যদি এটি আমাকে আগেই প্রাসাদে নিয়ে আসতে পারে তবে সম্ভবত এটি এখন আমাকে ভারত দেশে নিয়ে যাবে, যেখানে সোনা ও হীরা আছে। আমি ঘুঘুটিকে ধরলাম এবং চোখ বন্ধ করলাম। যখন আমি চোখ খুললাম তখন আমি নিজেকে আমার দোকানে দেখতে পেলাম, একটি পুরানো জামা পরা এবং আমার শরীরে অনেক ময়লা। আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না এবং হতাশায় ছুটে গেলাম। আমি আশা করছিলাম যে ঘুঘুটি ফিরে আসবে এবং আমাকে আবার সেখানে নিয়ে যাবে। আমি রাজত্ব বা সোনা চাইনি, আমি শুধু আমার স্ত্রী এবং সন্তানদের দেখতে চেয়েছিলাম। শাহিন বলল, সত্যি তোমার গল্পটি খুব অদ্ভুত, কিন্তু এটি লোভের শাস্তি এবং যে কেউ তার প্রাপ্য নয় এমন কিছুর জন্য লোভ করে তার পরিণাম। আমি তোমাকে অনুরোধ করি, ঘুঘুটিকে ভুলে যাও, এটি আর ফিরে আসবে না। এই জীবনে প্রত্যেকেরই তার নিজের ভাগ্য আছে। তোমার যা হয়েছে তা তোমার ভাগ্য ছিল। তুমি ওঠো এবং নিজেকে উন্নত করো, হয়তো আল্লাহ তোমাকে যা হারিয়েছ তার চেয়ে ভালো কিছু দেবেন। কামার বললেন, আমি তোমার পরামর্শ অনুসরণ করব এবং আবার শুরু করব। আমি আমার কাজ চালিয়ে যাব এবং আমার অহংকার থেকে অনুতপ্ত হব। কামার শাহিনকে বিদায় জানালেন এবং শাহিন তার পথে রওনা হল, চুনি নিয়ে তার অবস্থা সংশোধন করার সংকল্প নিয়ে। দীর্ঘ যাত্রার পর শাহিন সেই শহরে পৌঁছাল যেখানে আখরোট বিক্রেতা কাজ করত। সে দেখল যে লোকেরা আখরোটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। সে বিক্রেতার কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে মনে করতে পারো? বিক্রেতা তাকে মনে করার চেষ্টা করলেন এবং বললেন, অনেক সময় কেটে গেছে, কিন্তু আমি এখন তোমার মুখ মনে করতে পারছি। শাহিন বলল, আমি সেই লোক যে তোমার গল্প জিজ্ঞাসা করতে আগে তোমার কাছে এসেছিলাম, আর তুমি আমাকে সেই কামারের গল্প আনতে শর্ত দিয়েছিলে যে তার আঘাত করে দোকানের পিছনে লুকিয়ে পড়ে। বিক্রেতা উত্তর দিলেন, হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু সেই গল্পের পর কয়েক মাস কেটে গেছে। কামারের কি হয়েছে তা আমাকে বলো, আমি তার গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শাহিন কামার এবং ঘুঘুর গল্প বলতে শুরু করলেন, যা তাকে প্রাসাদে নিয়ে গিয়েছিল। যখন সে গল্পটি শেষ করল, আখরোট বিক্রেতা বলল, এটা কত অসাধারণ গল্প, কিন্তু আমার সাথে যা হয়েছিল তা এর চেয়েও বেশি অদ্ভুত ছিল। বিক্রেতা বললেন, আমি একজন বড় ব্যবসায়ীর ছেলে ছিলাম, যিনি এই দেশের অভিজাতদের মধ্যে গণ্য হতেন। একদিন আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কিছু সময় পর মারা গেলেন। আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য জমি ও দোকানের এক বিশাল উত্তরাধিকার রেখে গেলেন। আমরা উত্তরাধিকার ভাগ করে নিলাম, আমরা প্রত্যেকেই আমাদের সম্পত্তি পেলাম। কিন্তু আমার ভাইয়ের বিপরীতে আমি ছিলাম দয়ালু এবং সরল হৃদয়ের, এমন এক জগতে যা ছলনা ও চাতুরিতে পূর্ণ ছিল। একদিন আমি আমার বয়সের কিছু ব্যবসায়ীর ছেলের সাথে পরিচিত হলাম, যারা রাত জাগতে ভালোবাসত এবং তাদের একজনের বাড়িতে দেখা করত, যা তার বাবা তাকে উপহার দিয়েছিলেন। সেই রাত জাগা এবং গান ও পরিচারিকাদের নাচের পরিবেশ আমার খুব ভালো লাগত। প্রথমে আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতাম, কিন্তু শীঘ্রই আমি সেই পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলাম। আমি প্রতিদিন রাতে তাদের কাছে যেতাম এবং সকালে আমার দোকান খুলতাম না, বরং দুপুর পর্যন্ত ঘুমাতাম। তারপর আমি হালকা খাবার খেয়ে আমার বন্ধুদের কাছে যেতাম, পরিচারিকাদের জন্য উপহার নিয়ে। আমি এইভাবেই চলতে থাকলাম, হিসাব ছাড়া টাকা খরচ করে। যখন আমার সোনা শেষ হলো, তখন আমি আমার বাকি সম্পত্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। আমি কিছু দোকান ও জমি বিক্রি করতে শুরু করলাম এবং আমার ভাগ্য পরীক্ষা করতাম না, বরং ঘুমিয়ে কাটাতাম। সময়ের সাথে সাথে দোকানগুলি খালি হতে শুরু করল, তাই আমি একটার পর একটা বিক্রি করতে শুরু করলাম, যতক্ষণ না আমি সব হারালাম। একদিন আমি রাত জাগার জন্য আমার বন্ধুদের কাছে গেলাম, কিন্তু তারা কঠোরভাবে আমার দিকে তাকালো এবং বলল, তোমার কাছে যদি রাতের অনুষ্ঠানের জিনিস না থাকে তবে তুমি এখানে কি করছো? আমি তাদের বললাম, আমার কাছে আর টাকা নেই। তারা উত্তর দিল, তুমি এখন এমন জায়গায় নেই যে বিনিময়ে কিছু ছাড়া আসতে পারো। এখান থেকে বেরিয়ে যাও এবং ফিরে আসার কথা ভেবো না। আমি আমার ভাইয়ের কাছে গেলাম, কিন্তু সে আমাকে সাহায্য করতে অস্বীকার করল।
আমার কাছে কেবল একটি খালি বাড়ি ছিল, যার মধ্যে একটি মাদুর ছিল ঘুমানোর জন্য এবং একটি টিনের থালা ছিল খাওয়ার জন্য। আমি খুব কষ্ট পাচ্ছিলাম এবং ক্ষুধার তীব্রতায় আমার চোখ খুলতে পারছিলাম না। সেই সময় আমি একটি দেয়ালের নিচে বসেছিলাম, আর আমার ভাই আমাকে দেখল যেন সে আমাকে দেখেইনি। আমার পাশে একজন গরিব মহিলা তার মেয়ের সাথে বসেছিলেন। তিনি আমাকে দেখে চিৎকার করে বললেন, হতাশাকে তোমাকে মেরে ফেলতে দিও না, জঙ্গলে যাও এবং কাজ খোঁজ, কারণ এটি মানুষকে তার কষ্ট ভুলিয়ে দেয়। আমার কষ্ট আমাকে টুকরো টুকরো করে দিচ্ছিল, তবুও আমি তার কথা শুনলাম। আমি আমার ক্লান্ত পা টেনে জঙ্গলে গেলাম। আমি ডালপালা সংগ্রহ করতে শুরু করলাম, আর আমি যখন হাঁটছিলাম তখন একজন কুৎসিত চেহারার লোক আমার সামনে এলো এবং বলল, এই জায়গা থেকে দূরে থাকো, এটা জিনদের ভূমি। ভয় আমাকে গ্রাস করল, তাই আমি আমার বন্ধুদের সাথে যা ঘটেছিল তা তাকে বললাম। সে আমার দিকে তাকাল এবং বলল, তোমার সাথে যা হয়েছে তুমি তার যোগ্য। এটি তার ফলাফল যে তার বুদ্ধি দিয়ে চিন্তা করে না। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সে একটি শিঙা নিয়ে ফিরে এলো এবং আমাকে বলল, এতে ফুঁ দাও, তোমার ভাগ্য আসবে। আমি শিঙাটি নিলাম এবং ফুঁ দিলাম। তখনই আমার পায়ের নিচে সোনার মুদ্রা ছড়িয়ে পড়তে দেখলাম। আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। আমি আবার ফুঁ দিতে শুরু করলাম এবং আরও সোনা আমার সামনে পড়তে লাগল। আমি সোনা নিয়ে বাজারে গেলাম, তা বিক্রি করলাম এবং নতুন পোশাক, খাবার ও বাসনপত্র কিনলাম। আমি সেই গরিব মহিলা ও তার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এলাম এবং তাকে বললাম, আজ থেকে তুমি রাস্তায় ঘুমাবে না, এটা তোমার বাড়ি এবং আমি তোমার মেয়েকে বিয়ে করব। কিছুক্ষণ পর আমার ব্যবসা বাড়তে শুরু করল। আমি আমার স্ত্রীর সাথে দোকানে কাজ করতাম এবং সবাই আমাদের ভালোবাসত। খুব কম সময়েই আমার ব্যবসা ফুলে ফেপে উঠল এবং আমি যা হারিয়েছিলাম তা পুনরুদ্ধার করলাম। মাত্র 1 বছরের মধ্যে আমার সুগন্ধি এবং রেশম বিক্রির 5টি দোকান হল। আমি আমার বাবার সম্পত্তি পুনরুদ্ধার করলাম এবং রক্ষী ও চাকরদের সাথে এক বিশাল মিছিলে ঘুরতে লাগলাম। আমি ভালো কাজ করতে শুরু করলাম এবং খাবার বিতরণ করতাম, যতক্ষণ না শহরে আর কোনো গরিব বা ক্ষুধার্ত লোক রইল না। একদিন আমার ভাই আমাকে উপহার নিয়ে দেখতে এলো এবং বলল, আমি তোমার অবস্থা দেখেছি এবং কিভাবে তোমার কাছে এখন টাকা আছে। আমাকে তোমার সম্পদের রহস্য বলো। তখন আমি তাকে আমার রহস্য প্রকাশ করলাম। পরের দিন সকালে আমি সেই শিঙাটি খুঁজতে গেলাম, যা জিন আমাকে দিয়েছিল, কিন্তু তা খুঁজে পেলাম না। যখন আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নির্মমভাবে তাড়িয়ে দিল। আমার ভাই আমার দোকানের মতো দোকান খুলতে শুরু করল এবং আমার ব্যবসার লাভ কমতে লাগল এবং আমি সবকিছু হারালাম। আমি চাকরদের বেতনও দিতে পারছিলাম না, এমনকি ঘোড়া ও গাধা বিক্রি করতেও বাধ্য হলাম এবং পায়ে হেঁটে চলতে শুরু করলাম। আমি নিজের জন্য দুঃখ অনুভব করলাম এবং দারিদ্র্যের জীবনে ফিরে আসার ভয় পেলাম। আমি জঙ্গলে ফিরে গেলাম এবং ডালপালাটি সরিয়ে দিলাম। কুৎসিত চেহারার লোকটি আবার এলো এবং আমাকে ফিরে আসার কারণ জিজ্ঞাসা করল। আমি তাকে আমার ভাইয়ের গল্প বললাম। তখন সে আমাকে একটি নতুন শিঙা দিল এবং বলল, আর এখানে ফিরে এসো না। যেই আমি তাতে ফু দিলাম, আখরোট পড়তে শুরু করল। আমি তা বাজারে বিক্রি করতে শুরু করলাম, কিন্তু আগের মতোই শহরে আখরোটের সংখ্যা বেড়ে গেল এবং এর দাম কমে গেল। তাই আমি আখরোট বিক্রি করলাম এবং আমার গালে চড় খেলাম, কারণ আমি আমার ভুল থেকে শিখিনি। আর সেই কারণেই আমি প্রতিদিন 1 চড় পাওয়ার যোগ্য, আমার বোকামির শাস্তি হিসাবে। শাহিন গল্পটি শুনে অবাক হলেন এবং বললেন, কি অদ্ভুত গল্প! কিন্তু তোমার জন্য অন্তত একজন ভালো স্ত্রী আছে এবং তুমি সবকিছু হারাওনি। তারপর তিনি 1 ব্যাগ আখরোট নিলেন, তার উটের ওপর রাখলেন এবং বিক্রেতাকে বিদায় জানালেন। তারপর তিনি এক অবর্ণনীয় আনন্দ অনুভব করতে করতে তার দেশের দিকে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শহর এবং সংকীর্ণ গলি পার হয়ে সে অবশেষে তার বাড়িতে পৌঁছাল এবং তার দরজায় কড়া নাড়ল। যখন তার মা তাকে দেখলেন, তখন তিনি তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং তার আনন্দ লুকাতে পারলেন না, যা সব বর্ণনাকে ছাড়িয়ে গিয়েছিল। তিনি তাকে বললেন, তোমার অনুপস্থিতিতে অনেক সময় কেটে গেছে বাবা, আর অবস্থা তোমার কল্পনার চেয়েও খারাপ ছিল। আমি তোমার ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। শাহিন উত্তর দিলেন, আমরা আর আলাদা হব না মা। তারপর সে তার ব্যাগ খুলল এবং তাকে সেই উপহার ও সুগন্ধি দেখালো, যা সে ভারত, বাগদাদ এবং বসরা থেকে এনেছিল। সে তাকে সেই চুনিও দেখালো, যা সে এনেছিল। উপহার এবং আশীর্বাদের প্রাচুর্য দেখে মা অবাক হলেন। পরের দিন শাহিন নির্মাতাদের ডাকলেন তার বাড়িটি বড় করার জন্য। এটিকে 3 তলা প্রাসাদে পরিণত করলেন এবং এটিকে সবচেয়ে বিলাসবহুল গালিচা ও সুন্দর আসবাবপত্র দিয়ে সাজালেন।
সেখানে চাকর ও পরিচারিকা রাখা হলো। তারপর শাহিন মশলা বিক্রির জন্য একটি বড় দোকান খুললেন এবং একটি জাহাজ কিনলেন, যা তার জন্য ভারত থেকে পণ্য আনত। তার অবস্থা এত দ্রুত উন্নত হল যে তার প্রতিবেশীরা তাকে চিনতে পারলেন না। এরপর তিনি মন্ত্রীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি বিশাল মিছিলে চড়ে গেলেন। তিনি যখন পৌঁছালেন, মন্ত্রী তাকে দেখে অবাক হলেন এবং বিস্মিত হয়ে বললেন, "কি ব্যাপার বাবা?" শাহিন উত্তর দিলেন, "আমি সেই লোক যে হাসনার জন্য প্রস্তাব দিয়েছিল।" তারপর তিনি আখরোট বিক্রেতার গল্প উল্লেখ করলেন, যে তার গালে চড় মারত, এবং যোগ করলেন, "আমি তার কাছ থেকে আখরোটের এই ব্যাগ নিয়ে এসেছি এবং এটাই আপনার মেয়ের মোহর।" মন্ত্রী তার মেয়ে হাসনার পাশে বসলেন এবং শাহিন তার যাত্রা, মরুভূমি ও সমুদ্র পার হওয়ার সমস্ত বিবরণ তাদের কাছে বলতে শুরু করলেন, যতক্ষণ না সে অবশেষে ভারতে পৌঁছাল। গল্পটি মন্ত্রীর প্রত্যাশিত একটি গল্প ছিল না, বরং 3টি অ্যাডভেঞ্চারের গল্প ছিল, যার প্রতিটিতে শিক্ষা ও উপদেশ ছিল। শাহিন যখন তার গল্প বলা শেষ করল, মন্ত্রী বললেন, "আমি তোমার মেয়ের প্রতি তোমার ভালোবাসার মাত্রা দেখার জন্যই এই গল্পটি চেয়েছিলাম। আমি শপথ করেছিলাম যে আমি তাকে কেবল তারই হাতে দেব যে তার মূল্য জানে, এবং তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছ। তুমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমার সাহসকে আটকাতে পারেনি।" শাহিন আন্তরিকতার সাথে বলল, "আপনার মেয়ে আমার হৃদয়ে আছে এবং আপনি আমার কাছে যা চান তাই পাবেন।" মন্ত্রী উত্তর দিলেন, "এতে কোনো সন্দেহ নেই বাবা।" 1 সপ্তাহ পর ব্যবসায়ী শাহিনের প্রাসাদে বড় আকারের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। লোকেরা তার গল্প বলতে শুরু করল এবং বলল যে সে মরুভূমিতে এক বিশাল গুপ্তধন খুঁজে পেয়েছে, কারণ সে আগে খুব গরিব ছিল। কিন্তু তারা জানত না যে সে আসল ধন পেয়েছিল, তা হল সাফল্যের সন্ধানে ধৈর্য ও অধ্যাবসায়। গরিব শাহিন এক রাতে স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণের জন্য সচেষ্ট হয়েছিল, আর আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়ে পুরস্কৃত করেছিলেন। এবং বিদায়, নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। আপনারা আল্লাহর নিরাপত্তায় থাকুন।